ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি দিল্লি না ঢাকা ভারতীয় আগ্রাসন লোকে দাও জনগণ। বাহ, স্লোগান তো খুব ভালোই হয়েছে। হ্যাঁ, স্লোগান উঠেছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, কিংবা যে বাংলাদেশের বুকে স্লোগান উঠেছিল শাহবাগ মানে মুক্তিযুদ্ধে অপরাধীদের ফাঁসি, সেই বাংলাদেশের প্রকৃত ছাত্ররা আজকে এই স্লোগানটা দিতে পারে না। বাংলাদেশের প্রকৃত যারা ছাত্র তারা এটা বলতে পারে না যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তারা বাংলাদেশের প্রকৃত ছাত্র না, তারা জামাত, তারা বিএনপি, তারা জঙ্গি। আর আমরা এই বাংলা থেকে বলতে চাই এরাই আজকে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, কারণ এই বাংলাদেশকে আমরা স্লোগান শুনে দেখতেছি তো আপনাদের তো একদম পুরো জায়গা মতো লাগিয়ে গেছে ভাই। এত হিট হইতেছেন কিসের জন্য? হ্যালো গাইস, আজকে কোনো রকম রোস্টিং ভিডিও এখানে আমরা করব না, ঠিক আছে? আমি আজকে কোনো রকম রোস্টিং ভিডিও করব না। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলতেছে তাতে করে মনে হচ্ছে আমি আমার দাদা অথবা দাদির মুখে যে ৭১ যুদ্ধের কাহিনী শুনেছি সেটা আমি আমার নিজের চোখে দেখতেছি। বর্তমান 2024 সালে যে পরিস্থিতি চলতেছে আর কি, ভয়াবহ অবস্থা, ঠিক আছে? তো এই ভয়াবহ অবস্থার ভিতরেও কিছু কিছু মানে টিভি চ্যানেল বাংলাদেশ আছে, প্লাস কি ইন্ডিয়াও আছে, সে কিছু কিছু টিভি চ্যানেল আছে যাদের কাজই হচ্ছে কি পোঁয়ায় কাটি মারা, কাটি মেরে আপনাকে উত্তেজিত করে, ঠিক আছে, দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তো তাদের ছাড়াই হচ্ছে গিয়ে কাজ। তো সেই দুই রকম মানে সেই শ্রেণীদের আমি আজকে তুলে ধরবো আপনাদের ভিডিওর মাধ্যমে, যে কোন সব শ্রেণীদের টিভি চ্যানেলের মাধ্যমে কারণে আজকে আমাদের দেশের এই পরিস্থিতি। ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলের নাম আর বাংলা, সোশ্যাল মিডিয়ায় যে চ্যানেলের নামটা রাখছে আর বাংলা, ঠিক আছে, ইংরেজিতে আর লেখা রয়েছে, প্লাস বাংলাটা বাংলা ভাষায় লেখা রয়েছে। তো সেই টিভি চ্যানেলের এক সাংবাদিক যে মৈখুর চন্দ্র ঘোষ ওনার নাম, তো উনি যে রকম মানে যে ভাষায় কথাবার্তাগুলো বলতেছে, তা আমি বলতে চাচ্ছি যে তুই হচ্ছে গিয়ে একটা ভিন দেশে একটা টিভি চ্যানেল, তুই বাংলাদেশে তোর সাথে কোনো কালেকশনই নেই, যার তোর কোনো কালেকশনই বাংলাদেশে নেই, তুই কি করে এইরকম মন্তব্য করতে পারিস আমাদের এই দেশটাকে নিয়ে? তোর এই সাহসটা কে দিচ্ছে তোকে? কি মন্তব্য করেছে তাহলে একটু চললেন শুনে আসি। এরা কারা? এই জঙ্গিরা কারা? শুনতে পাচ্ছেন? এই ক্রাউড মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সমর্থন করছেন, এরা চিৎকার করে নিজেদেরকে গর্বের সাথে বলছে আমরা কারা, রাজাকার রাজাকার রাজাকার। রাজাকাররা বাঙালির দিদা ঠাকুমার সাথে কি করেছে এই মুহূর্তে বোধহয় শেখ হাসিনা বা তার দলের লোকেরা জানলেও তৃণমূল কংগ্রেস বোধহয় জানে না বা ভুলে যেতে চায়, বা রাজাকারদেরকে মাথায় তুলে নাচতে চায়। বাঙালিদের সাথে রাজাকাররা যে কাজটা করেছে, হিটলারও বোধহয় সেই কাজটা করতে পারেনি। এবং তারপর ধেই ধেই করে কিছু বুদ্ধিজীবী বা ভাতাজীবী মা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পেরোলে আছেন যারা, তারা ধেই ধেই করে নাচছেন এই রাজাকারদের জন্য। কারা এরা? কিসের জন্য করছেন? জামাতিদের থেকে কি টাকা পাচ্ছেন কবিতা উৎসব করার? এই বুদ্ধিজীবীরা কারা যারা হয়তো ফিল্ম ফেস্টিভ্যাল জামাতের টাকায় করছেন? আমি বলতে চাচ্ছি যে তুই বয়রা খেকো, ঠিক আছে, শুয়োর খেকো, তোরা তো মানে হচ্ছে কি শুয়োর গু খেকো, শুয়োর খেকো জাত তোরা তোদের। আমি কোনো ধর্ম বিষয় নিয়ে কাউকে কোনো কিছু আমি বলি না, কোনো জাতপাত নিয়ে আমি কোনো কথা আমি বলতে পছন্দ করি না, কিন্তু তোর মানে তোর ব্যবহারের কারণে আমি জিনিসটা তোকে বললাম। তুই যে এই যে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে, ঠিক আছে, তুই তাদেরকে কি বললি? ডাইরেক্ট রাজাকার বললি। এই সাহসটা তোকে কে দিছে? তুই একটা ইন্ডিয়ান টিভি চ্যানেল হয়ে তুই বাংলাদেশের ছেলেদেরকে তুই রাজাকার বলা সাহস পাস কোথা থেকে? তুই আজকে এই কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে মানে পরিস্থিতি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি, ঠিক আছে, খুবই মর্মান্তিক একটা দৃশ্য চলছে বাংলাদেশে। আর তুই সেইগুলোর বিষয়ে না কথা বলে তুই বলতেছিস যে আন্দোলন যারা করতেছে তারা হচ্ছে কি রাজাকার। তোদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে কি না বলছে সেটা তোদের সেই বিষয়ে নিয়ে তোরা কথা বলতে পারিস। তুই আন্দোলনকারীকে কি করতে তুই আসছি গিয়ে তুই রাজাকার বলবি? তোর এই সাহসটা তোকে কে দিচ্ছে? কোথা থেকে পাস এসব মানে ক্ষমতা তোরা? তুই কোথাকার আসছি গিয়ে সেই মানে আকাটা পাড়ার আসছি গিয়ে মালোয়ান জাত, ভারতে থাকিস, শুয়োর খেকো জাত তোরা।
আর তুই আজকে আমার বাংলার ছেলেদেরকে তুই কি বলতেছিস রাজাকার। আমার এই ধরনের কথা শুনে হয়তো আমার বাংলাদেশি অনেক সনাতন ধর্মেরও মনে কষ্ট পেতে পারেন, ঠিক আছে, আমার এই কথাটা শুনে যে তাদের জাতপাত নিয়ে কথা বলতেছি বলে। কিন্তু একটা বিষয় ভেবে দেখবেন, ভালো করে একটা বিষয় ভেবে দেখে তারপরে খারাপ মন্তব্য করবেন। ওই যে আন্দোলনকারীকে যে রাজাকার বলছে ও, ঠিক আছে, ও যে সেই মানে আকাটা পাড়া মানে হারামির জাত ও, ঠিক আছে, ও হারামির জাত যে আমাদের বাংলাদেশের ছেলেকে যে রাজাকার বলছে যে আন্দোলনকারী, ওই আন্দোলনকারীর ভিতরে কি শুধু মুসলিমরাই আছে? এটা কি গ্যারান্টি হবে? ওর ভিতরে আমাদের আপনাদের সনাতন ধর্মের অবলম্বীর ছেলেরাও তো থাকতে পারে, অন্য জাতির ছেলেরাও তো থাকতে পারে। পড়াশোনা তো শুধু মুসলমানরাই করে না, হিন্দুরাও তো করে, তাদের সন্তানরাও তো এই আন্দোলনে নেমেছে। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যে আচ্ছা আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো, রাতে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইয়েরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইয়েরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইয়েরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ভবিষ্যতে আমাদের আমার এই যে বোনেদের ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইন, কেন করছে? কেন করছে? ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে? আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে, ভিডিও আছে আমার কাছে, আব্বুর থেকে ফোনটাই নাম ভিডিওটা ভাইরাল করব। পুলিশে আমাদের হাত ধরছে, কেন? আমাদের গায়ে হাত দেওয়ার ওদের সাহস কিসের আছে? পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁওয়ের এবারে 10ম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম, কবি নজরুলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অ্যাডমিশন নিলাম। রাজাকার তো তাদেরকেও বলা হচ্ছে একক্ষেত্রে। আর তুই মারওয়ান আসিকে মানে আঁকাটা বাড়া, তুই বিষয়টা না বুঝে না জেনে শুনে তুই কি করতেছিস? তুই ডাইরেক্ট তাদেরকে রাজাকারে খেতাব দিতেছিস, তার মানে ভিডিওর সামনে তুই তাদেরকে ডাইরেক্ট রাজাকার বলতেছিস। তুই তোর এত বড় সাহস! রংপুরে যে ছেলেটা মারা গেছে আবু সাইদ, ওর ভিডিওটা যতবার আমি দেখি, ঠিক আছে, ততবার আমার মানে কষ্টে আমার বুকটা ফেটে যায়। ওর বাপ মার কান্নাটা দেখে আমি ওর মানে এত পরিমাণ দুঃখ পাইছি, কষ্ট পাইছি যে একটা গরিবের সন্তান সে এইভাবে মারা গেল, ঠিক আছে। তার মৃত্যুকে সারা জীবন বাঙালি মনে রাখবে, মাথায় করে রাখবে। আমি যেটা মনে করি, তার মৃত্যুকে সারা জীবন বাঙালি মাথায় করে রাখবে। সে ওর মতো বীর বাংলাদেশে আজ পর্যন্ত পয়দা হয়েছে কিনা আমি বলতে পারবো না, আমার মনে হয় আজ পর্যন্ত পয়দা হয়নি ওর মতো বীর সাহসী ছেলে। এই 2024 সালে ও যা সাহসিকতা দেখাইছে, আবু সাইদ ছেলেটা যে সাহসিকতা দেখাইছে, এরকম সাহসিকতা ছেলে কোটিতে একটা মেলে কিনা সন্দেহ। আর তুই তাদের মানে তাদের মৃত্যুকে তুই রাজাকার বলে তুই হচ্ছে গিয়ে দাবি করতেছিস। তোর জুতা দিয়ে মেরে তোর একদম পুরো গাল ফাটা ফেলা দরকার তোর, শুয়োরের বাচ্চা। এই যে কোটা আন্দোলনকারীর ভিতরে একদল রাজনৈতিকবিদ তারা স্লোগান করতেছে গিয়ে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমি সেই সব স্লোগানকারীদের বলতে চাচ্ছি যে ওটা স্লোগানের ভিতরে আপনাদের যে এই যে ফালতু একটা স্লোগান তুলিছেন, এতে একদম পুরো ভুল কাজ করেছেন আপনারা, একদম পুরো ফালতু কাজ বিষয় এটা। আপনারা এই যে ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে, এই মুহূর্তে আপনাদের এইরকম ধরনের কোনো স্লোগান তোলা আপনাদের মোটেও ঠিক হয়নি, আমার মনে যা হয় আর কি। আপনাদের এইসব আজড়ে পাজড়ে স্লোগানের জন্য আজকে আমাদের ছাত্র সমাজটাকে একদম পুরো রাজাকারে পরিণত পুরো পৃথিবীর মানুষ শুনতেছে ওই একমাত্র আর বাংলা টেলিভিশনের মাধ্যমে। আর একটা সাংবাদিক আছে, উনি আমাদের বাংলাদেশের সাংবাদিক, উনি সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। যে কি আবেদন করেছে সেটা আপনারা ডাইরেক্ট শোনেন, আমার মুখে আমি বলতেছি না, ডাইরেক্ট শোনেন। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়? আজকে ছাত্রছাত্রীরা যে কোটা দাবি করে যে আন্দোলন করেছে, যে আন্দোলনের জন্য যত ছাত্রছাত্রীরা মারা গেছে, এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করতেছে বাংলাদেশের জনগণ। কিন্তু আমি শুধু তাকে দায়ী করব না, আমি এর সাথে দায়ী করব ওই সাংবাদিককে, যেই সাংবাদিক এই উদ্ভট প্রশ্ন করেছে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং তিনি এই উদ্ভট প্রশ্ন শুনে এবং তিনি উদ্ভট উত্তর দিচ্ছেন বলে আজকে বাংলাদেশের এই অবস্থা। 1971 থেকে 2024 সাল পর্যন্ত এই 40 থেকে 50 বছরের ভিতরে কোনো সাংবাদিক এরকম প্রশ্ন করার সাহস পায়নি এবং করিনি। না করার কারণে এতদিন ছাত্ররা খুব ভালোভাবে পড়াশোনা করতেছিল, খুব ভালোভাবে যাদের কাছ থেকে দিন যাচ্ছিল আর কি। এই যে এই সাংবাদিক যে উদ্ভট প্রশ্নটা করলো, কিসের জন্য করলো? এটা আইনের আওতায় সাংবাদিককে আনা হোক, আমি যেটা মনে করি আর কি। এনে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তুমি আজকে কি করতে এই উদ্ভট প্রশ্নটা করলে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি তিনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বাংলাদেশে টিভি চ্যানেল থেকে টক শো, যে চ্যানেল মানে অনুষ্ঠানগুলো হয় টক শো, এই টক শোর ভিতরে যেসব রাজনীতিবিদির কথাবার্তার কারণে যেসব বিশৃঙ্খলা তৈরি হয়, এইসব টক শোকে বাংলাদেশের টিভি চ্যানেল থেকে ব্যান করে দেওয়া হোক এবং সাংবাদিকদের ভিতরে একটা আইনত ব্যবস্থা করা হোক এবং আইন তৈরি করা হোক যে আইনের ভিতরে থাকবে, লেখা থাকবে যাচ্ছে কি কোনো এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নের কারণ উত্তরের কারণে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি হবে, সৃষ্টি তৈরি হবে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার কথা শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফিজ।